তবে আমি মনে করি যে চুপ্পুকে যদি গ্রেপ্তার করতে হয় ওই একই সেলে হলো আসিফ নজরুলকে রাখা উচিত। কারণ তার গণ অভ্যুত্থানের পরে সাংবিধানিক ধারাবাহিকতার অভিযোগ দেখিয়ে বা সুবিধা দেখিয়ে তিনি গণ অভ্যুত্থানকে ব্যাহত করেছেন এবং বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাটাতে একটা প্যারাক ঠুকে দিয়েছেন আসিফ নজরুল। ফলে তো আসিফ নজরুল যিনি আছেন ওনাকে আমরা কোনো ব্ল্যাঙ্ক চেক দিতে চাই না। উনি ওই সময় গিয়েছিলেন, ওনার স্বপ্ন ছিল যে বাংলাদেশের কি প্রধান উপদেষ্টা হবেন। তো পরে আমি যখন এটা বললাম, একদিন বলল আল্লাহ নাসির, আমি তো এটা হতে চাই নাই। তো ওনার ওনার এই ধরনের কার্যকলাপ, তো আমরা বলবো এটা খুবই সন্দিহান লোক, খুবই সন্দিহান লোক, এবং ওনাকেও কিন্তু এই জেলে ভরা উচিত চুপ্পুর সাথে। সেই দাবিটা তুলেছেন আসিফ নজরুল। খুবই সন্দিহান লোক, কোনো কিছুই ক্লিয়ারেন্স নাই, কোন পক্ষে যে কাজ করেন নাকি বাংলাদেশের পক্ষে কাজ করেন ওনার আগামাথা ধরা অনেক টাফ। কথা, বিএনপি ক্ষমতায় চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছে অলরেডি। বিএনপি ক্ষমতা চালাইতে পারবে না, দে আর দ্য রাবিশ পার্টি। এবং যারা এখানে চালাচ্ছে, এটা কারা চালাচ্ছে জানেন? এটা হলো হাওয়া ভবনের কিছু লোক। হাওয়া ভবন হলো একটা নির্দিষ্ট উশৃঙ্খল যুবকের গোষ্ঠী। এই যুবকগুলোর মধ্যে সিলভার লাইনে ছিল গিয়াসউদ্দিন আল মামুন। আমার জেলে তাকে দেখা সুযোগ হয়েছিল। খুবই ভালো স্যান্ট লাগাইতো, পুরা মানে জেল খুব ভালো স্যান্টে সুগোভিত হয়ে যেত, মানে অনেক টাকা খরচ করতো। তো বুঝলাম আর ওই সময় তারেক রহমানের মিলে ভালোই কামাইছে তারা। তো ওই এদের মধ্যে আরো কয়েকটা আছে, যে নুরুদ্দিন অপু থেকে শুরু করে এই গ্যাংয়ে আরো অনেকগুলা লোক আছে। এবং এই গ্যাংটা আরো শক্তিশালী হয়ে গিয়েছে লন্ডনে গিয়ে। এই গ্যাংটাই বাংলাদেশের ক্ষমতা চালাচ্ছে। ফলত বাংলাদেশে কোনো আসলে সত্যিকার একটা গণতন্ত্র নাই এবং এই গ্যাং ক্ষমতা চালাইতে পারবে না। এই আরেক দিকে হলো আমাদের ডানপন্থা। ডানপন্থা হলো এখানে যেহেতু ব্রিটিশদের নিপীড়নের বিরুদ্ধে একটা কমই শিক্ষার উদ্ভব হয়েছিল, ফলত স্বভাবতই জমিয়তে ওলামা ইসলাম ওনারা ইন্ডিয়াতে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা ভারতে থাকবো। আমাদের 47-এর ওই লড়াইটা বুঝতে হবে। আমাদের 47-এ বড় হয়েছে, আল্লামা মাওদুদী বলেছিলেন যে আমাদের একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দরকার নাই, আমরা ইন্ডিয়াতে থাকবো, ইন্ডিয়াকে আমরা হলো দারুল ইসলাম বানাবো। এটা হলো একটা ভাগ। আর একটা ভাগ দিচ্ছিল কওমিদের, যেটা মাহমুদুল হাসান মাদানী, ওনারা বলেছিলেন যে ইন্ডিয়াতে আমরা থাকবো কিন্তু আমরা আলাদা ইনস্টিটিউশন করব, অর্থাৎ আলাদা শিক্ষা ব্যবস্থা করব। তো ওইটাতে মৌলানা মওজাদ, যারা আজাদ ছিলেন তারাও এক পক্ষে গিয়েছিলেন, আর জিন্না ছিলেন যে ঠিক আছে আমরা আলাদা রাষ্ট্র হয়ে যাই। তো ফলত স্বভাবতই যে কওমি যে সিলসিলাটা বাংলাদেশে আছে, তাদের সিলসিলা আছে এবং তারা বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করেছিল। তো ইদানিংকালে শুনতে পাচ্ছি যে জমিয়ত ওলামা ইসলামের যারা আছে ওনারা বলছেন আমরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই না, তবে ওনারা হলো বাংলাদেশের জামাত নির্মূল করতে চান, এই বিষয়ে হলো বক্তব্য দিয়ে যাচ্ছেন। তো এখানেও একটা সেন্টার রাইট ধারা হয়েছে। তবে আমরা বরাবরই দেখেছি বাংলাদেশের আলেম ওলামা যারা, তারা ইসলামের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের উপরে নির্যাতন হয়েছে এবং সেখানে হলো হেফাজতের যে হত্যাকাণ্ড সেখানে আমরা দেখেছি। তো আপনি যদি ধর্মীয় ভাবে চিন্তা করেন, বাংলাদেশে হলো ধর্মভিত্তিক যে জায়গাটা, সেই জায়গাটায় একটা লেফট আছে আর একটা রাইট আছে। আবার ইকোনমিক যদি জায়গাটায়, বাংলাদেশের সত্যিকার অর্থে অর্থনৈতিক জায়গা থেকে লেফট রাইট এই জায়গাটা উঠে দাঁড়ায়নি। এখন ডান বামের যে আলোচনা, এই ডান বামের আলোচনা তো ফ্রেঞ্চ রেভলিউশনের পরে আসছে। সে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যে মোনার্কি সিস্টেম, সেই মোনার্কি সিস্টেমের বিরুদ্ধে হয়েছিল। তো বাংলাদেশে তো এক ধরনের হলো মোনার্কি সিস্টেম আছে, সেটা হলো নির্বাচনের মধ্য দিয়ে অটোক্রেটিক গভর্নমেন্ট। নির্বাচনের মধ্যে আপনি যদি পুরো সংবিধান পড়েন, সেখানে মূলত বাংলাদেশের যে সিস্টেম, এটা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, যেটা আমরা বাদ দিতে চেয়েছিলাম, নতুন ভাবে একটা সংস্কার নিয়ে আসতে চাইছিলাম। সেই যাত্রাটা তো তারেক রহমান রুখে দিয়েছে। আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশের জনগণ তাকে রুখে দিবে। এবং এই সংবিধানের বাহিরে আরেকটা হলো এই পরিবার ভিত্তিক যে মোনার্কি সিস্টেম, অর্থাৎ শেখ ফ্যামিলি ছিল, এখন জিয়া ফ্যামিলি আসছে। এবং আপনি খুবই চিন্তা করে একটু দেখবেন, আপনাদের একটা স্পেসিফিক নলেজ দেয়, আমরা যখন সেই গণভবনে বসেছিলাম সরকার গঠনের জন্য, তো ওয়াকার সাহেব একটা কথা বলেছিলেন, আমার এখনো স্পষ্ট স্মরণ আছে। ওয়াকার সাহেব বলতেছিলেন যে আমি একটু সোশ্যাল ভ্যালুজে বিশ্বাস করি, আমি কোনো দুর্নীতির পক্ষে না এবং আমি কোনো চাঁদাবাজি এগুলার পক্ষে না। তো ওই ব্যক্তিটাই যখন তারেক রহমানের চাঁদাবাজিকে সায় দিয়েছে, ওই ব্যক্তিটাই যখন তারেক রহমানের মতন একজন দুর্নীতিবাজকে হলো ক্ষমতায় বেশিয়েছে, তখন ওনার সততা নিয়ে প্রশ্ন আছে। এই জন্য আমি ওনাকে বলি, যখন দাঁড়ি রেখে আর্মি প্রধান এসেছে, আমি বলি যে শেষ বয়সে মানুষের হলো মানে ভূতে ধরে আর কি। ভূতে ধরলে কেউ দাঁড়িয়ে রাখা শুরু করে এবং তার যদি এটা রিয়েলি অনুভূতি নিয়ে শুরু হয়, তাহলে সেটাকে আমি ওয়েলকাম জানাই। এবং আমি মনে করবো যে দাঁড়িয়ে একটা সুন্নাত, এই সুন্নতের রেসপেক্টের জায়গাটা যদি কেউ রাখে, সেটা তো ওয়েলকাম। উনি আমাদেরকে একটু ভেলকিবাজি দেখানোর জন্য চেষ্টা করতেছে। এবং আমরা যখন সেখানে বলেছিলাম যে প্রোক্লেমেশন দিব,
তখন চিফ অফ আর্মি আমাদেরকে বললেন যে আমি দেশের বাইরে আছি, একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভিন্ন দিকে, জাসদের মতন তোমরা হয়ে যেতে পারো, আমি দেশে আসি তারপর একটা ব্যবস্থা নেব। তো সেই সময় আমরা বলেছিলাম ঠিক আছে আর্মিও দেশে আসুক। ইউনূস স্যারও ওই সময় হলো দেখলাম যে প্রেসিডেন্ট হওয়ার জন্য রাজি না, পরবর্তীতে কিন্তু আমরা সেটা থেকে সরে আসি। তো ফলত আর্মি রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছে, এবং এই যে চুপ্পুর যে যাওয়ার পরে মেজর হাফিজকে দিয়ে কে করে, আমি জনগণকে এটার প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এখানে আরেকটা হলো, রাজপথে হলেও ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা আছে, ওনার নাম হলো মাহদি মনে হয়, হ্যাঁ মাহদি আমিন। তো ওনার হলো নতুন করে খায়েশ যাচ্ছে হলো শিক্ষামন্ত্রী হওয়ার, এই জন্য হলো রাস্তায় পোলাপাইন নামায়া দিছে আন্দোলন করে মিলনকে পদত্যাগ করানোর জন্য। আমি বলবো যে সরকারের মধ্যেই সর্ষের মধ্যেই ভূত আছে, এবং এই যে বাচ্চাদেরকে ব্যবহার করা হলো এটার পিছনে কিন্তু এই মাহদি আমিন দায়ী। তো আমরা চাইবো যে যারা এই ধরনের অস্থিতিশীল সৃষ্টি করে, এই ধরনের লোক যাতে শিক্ষামন্ত্রী ভবিষ্যতে না হইতে পারে। আর ক্যান্টনমেন্টের কোন লোক আসলে রাষ্ট্রপতি হওয়া উচিত না। আমি মনে করি রাষ্ট্রপতির যে কার্যালয়, এটাকে সামরিক কারখানা বানানো উচিত না। রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বজন যিনি রয়েছেন, কোন সিভিল সোসাইটির আমলাকেও, যেমন নাসিমুল গনির নামও আমরা শুনতে পাচ্ছি, তাকেও দেওয়া উচিত না, সজ্জন কাউকে দেওয়া উচিত। আমরা ওই সময় প্রপোজাল দিয়েছিলাম যে আমাদের সময় যদি রাষ্ট্রপতি হইতো বেগম খালেদা জিয়াকে আমরা অ্যাকসেপ্ট করে নিতাম, কোনো প্রবলেম ছিল না। তো এই সময় হলো সজ্জন যিনি রয়েছেন তাকে রাষ্ট্রপতি। তো বিএনপির কি করে আল্লাহ জানে, সেই যখন প্রধানমন্ত্রী প্রটোকল অফিসার বা এই ধরনের রাশেদের মতো লোকদেরকে দিয়ে দেয়, রাষ্ট্রপতি যার কাকে বসাবে সেটা তো আমাদের কোনো কল্পনার বাইরে। আর তো আপনারা বুঝতেছেন যে আমাদের হলো গ্রেট কনসার্নে আমরা রয়েছি। একদিকে বিজেপি চাচ্ছে অখণ্ড ভারত, অখণ্ড ভারতের মধ্যে তারা চাচ্ছে এখানে হলো বাংলাদেশকে তারা স্বাধীন করবে না। আমি যখন ইরানে গিয়েছিলাম, আমি ওইখানে অনেক ইন্ডিয়ান ডিপ্লোমেটের সাথে কথা বলেছিলাম, সেখানে সাবেক ফরেন মিনিস্টার ছিল, তারপরে ইন্ডিয়ান বিভিন্ন চিফ মিনিস্টার ছিল, আমি তাদের সাথে কথা বলেছিলাম। তো তারা যেটা তাদের পলিসি আমি যেটা বুঝার চেষ্টা করলাম, তারা বাংলাদেশে স্বাধীন করবে না, কিন্তু বাংলাদেশকে গরুর মতন সারাদিন হলো দুধ শোষণ করবে। এবং এই ইকোনমিক জায়গাটা হলো আপনাদের যুবশক্তিকে দাঁড়াইতে হবে। আপনাদেরকে অনেকে বলবে যে চাকরিতে ঢুকো, চাকরি না, ব্যবসা করতে হবে, চাকরি মানুষদেরকে দিতে হবে। যারা গাড়ির পিছনে দৌড়ায় সবগুলারে নিয়ে আসা হলো, যেহেতু এগুলো অশিক্ষিত, দারোয়ানের চাকরি দিতে হবে, আপনারা ব্যবসায়ী হবেন ভবিষ্যৎ বাংলাদেশে, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আপনাদের যিনি সভাপতি সেক্রেটারি তারা খুবই গুছানো, মানে তারা খুবই আপনাদের গুছানো একটা ফরম্যাট রেডি করতেছে। আশা করি যে আপনার এই জায়গাটা খুব ভালো জায়গা হবে। এবং দুজনেই শিক্ষিত, একজন বুয়েটের, একজন ঢাকা ইউনিভার্সিটির, দুজনেই খুব সজ্জন ব্যক্তি। এবং আশা করি যে আপনাদের মধ্যে নারীদেরও অংশগ্রহণ আছে, ভবিষ্যতে আরো বেশি অংশগ্রহণ থাকবে। ভবিষ্যতে আপনাদের হাত ধরেই কিন্তু এনসিপির একটা ব্যাকবোন কিন্তু আপনাদের নেতৃত্বে বিপ্লবটা হবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের নষ্ট করবেন না, প্লিজ রিকোয়েস্ট। টাকা লাগবে, পয়সা লাগবে, ব্যবসা করেন, ব্যবসা করলে অনেক টাকা পাওয়া যায়। এইটুকু যদি বুদ্ধি না থাকে তাহলে হলো বাংলাদেশের রাষ্ট্র চালানো যাবে না। আমি অন্যান্য দেশে গিয়ে দেখেছি তরুণ তরুণ প্রজন্ম যারা হলো অনেক টাকার মালিক হয়ে গিয়েছে, টেকনোলজিক্যাল বিজনেস আছে, অনেক বিজনেস আছে, আপনারা সেগুলো করেন। বিএনপির মতন তো ওই পথে যাওয়া লাগবে না যে কারণ বাজারে মাছের ব্যবসা করবেন। এতটুকু তো আমাদের মেধা আছে, ঠিক না? সবাই আমরা শিক্ষিত। আপনাদের মনে সময় বেশি নিয়ে গিয়েছি। তো আমাদের জায়গাটা খুবই কনক্রিট। ফরেন পলিসির ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। আপনাদের পাঠচক্র চালু করতে হবে। আমি প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলবো অ্যাটলিস্ট 7টা একটা পাঠচক্র চালু করেন, আপনারা কিছু বই পড়াশোনা করেন, কারণ আমাদের আর মানুষের সমস্যার সমাধান কল্পে আপনারা এগিয়ে যান। আমরা তরুণরা খুব বিপদে আছি। আমি বিভিন্ন পদযাত্রায় গিয়ে দেখেছি হতাশার চোখ তরুণদের মুখে, কারো চাকরি নাই এবং কারো ব্যবসা নাই, কোনো কিছুই নাই। আপনারা তাদেরকে যদি একবার দায়িত্ব নিতে পারেন, আগামীর বাংলাদেশটা আপনাদের হাতে হবে ইনশাআল্লাহ। আজকে দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে আবার নতুন ভাবে বাংলাদেশটাকে সাজাইতে পারি। তবে এটা কিন্তু সত্য কথা, বিএনপি ক্ষমতায় চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছে অলরেডি। বিএনপি ক্ষমতা চালাইতে পারবে না, দে আর দ্য রাবিশ পার্টি। এবং যারা এখানে চালাচ্ছে, এটা কারা চালাচ্ছে জানেন? এটা হলো হাওয়া ভবনের কিছু লোক। হাওয়া ভবন হলো একটা নির্দিষ্ট উশৃঙ্খল যুবকের গোষ্ঠী। এই যুবকগুলোর মধ্যে সিলভার লাইনের ছিল গিয়াসউদ্দিন আল মামুন। আমার জেলে তাকে দেখার সুযোগ হয়েছিল। খুবই ভালো স্যান্ট লাগাইতো, পুরা মানে জেল খুব ভালো স্যান্টে সুগোভিত হয়ে যেত, মানে অনেক টাকা খরচ করতো। তো বুঝলাম আরে ওই সময় তারেক রহমানের মিলে ভালোই কামাইছে তারা। তো ওই এদের মধ্যে আরো কয়েকটা আছে, যে নুরুদ্দিন অপু থেকে শুরু করে এই গ্যাংয়ে আরো অনেকগুলা লোক আছে। এবং এই গ্যাংটা আরো শক্তিশালী হয়ে গিয়েছে লন্ডনে গিয়ে। এই গ্যাংটাই বাংলাদেশের ক্ষমতা চালাচ্ছে। ফলত বাংলাদেশে কোনো আসলে সত্যিকার একটা গণতন্ত্র নাই, এবং এই গ্যাং ক্ষমতা চালাইতে পারবে না। এই গ্যাং অশিক্ষিত একটা, এবং এরা ভালো পড়াশোনা নাই।
যদি পড়াশোনা থাকতো, তাহলে স্টুডেন্টটা বলছে যে আজকে আমার গলা পরিমাণ পানি, পরীক্ষাটা কালকে দেন, এরা স্টুডেন্টদের সন্ত্রাসী বলতো না। এখন এই স্টুডেন্টরা বলা শুরু করছে যে এইচএসসি পাস প্রধানমন্ত্রী, তো আমি আন্দোলন করলে সমস্যা কোথায়, সেটা আমার সমস্যাটা বুঝার কথা। আরে তো বাংলাদেশের আসলে আমি তারেক রহমানের যেটা বলবো সেটা হলো, তারেক রহমানের হলো বাংলাদেশের ডিপ পলিসির ক্ষেত্রে ওই জায়গায় মানে বুঝটা নাই যে উনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যাবে। ফলত একবার ভর করে সালাউদ্দিনের উপরে। আর সালাউদ্দিন হলো ওই যে ওনার মির্জা ফখরুলের যে মেয়ের জামাই, ওনার নাম কি যেন, ফাহাম ভাই। ফাহাম ভাই একটা শব্দ বলেছিল, ডেসপিকেবল ডট 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 ডট, ওইটা হলো সালাউদ্দিনেরই। এটা হলো এটা হলো উনি ওনার জন্য এই শব্দটা বলেছিল হলো। এই জন্য হলো এই এরপরে একবার ভর করে, একবার হলো অন্যজনের উপরে ভর করে, এগুলা দিয়ে এভাবে মানে চলবে না। এরই আপনাদের দায়িত্ব নিতে হবে ইনশাআল্লাহ। ভবিষ্যৎ এনসিপি হলো ক্ষমতা লিড দিবে, এবং এই জেনারেশনে যারা আছে তারাই আবার বাংলাদেশ লিড দিবে। ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই দিনের বেলায় ভয় দেখায়, ওগুলা হলো রাতের বেলা হলো মাদক চোরাচালান, গুন্ডা সন্ত্রাসী কাজ করে। আমরা ইনশাআল্লাহ রাত থেকে ওদেরকে পাহারা দিব, সবগুলাকে সাইজ করব ভবিষ্যতে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভিডিও নাই, আমাদের কোনো হলো চাঁদাবাজির রেকর্ডও নেই, আমাদের কোনো দুর্নীতির রেকর্ডে নেই, আমাদের কোনো হাওয়া ভবনের রেকর্ডও নেই। এই জন্য হলো আমরা বাংলাদেশে সৎ সাহস নিয়ে দাঁড়িয়েছি। আর আপনারা যারা একটু ভিডিও টিডিও বের হবে এরকম, আমরা আগে বলবো সংগঠন ছেড়ে দেন। আর জামায়াতের ওই লোকটা খুব ভালো কাজ করেছে, সব পলিটিশিয়ানকে সতর্ক করে দিয়েছে, এখন আর কারো পাবলিশও হবে না ইনশাল্লাহ। তো আমাদের এই জায়গাতে একটি কথা, সরকার আশা করে যে ভবিষ্যৎ বাংলাদেশে যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা শুধু আমরা লিড দিব না, এটা আমাদের গঠন করতে হবে। এই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি, ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব। আশা করব যে যুব শক্তির নেতৃত্বে এগিয়ে যাবে, এবং যুব শক্তির জায়গাটা অনেক কনক্রিট থাকবে, তারা শক্ত করে ধরে থাকবে। আর আমি হলাম একটা অবাগা মানুষ, আমি আগে একটা ছাত্র সংগঠন গঠন করে দিয়েছিলাম, ওইটা পরে একজনে দখল করে নিয়ে গেছে। আমি যুব শক্তিতে প্রথমে কাজ করেছিলাম, পরে মনে হয় আমি এখন নাই। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক সংগঠন আসবো, ভবিষ্যতে আপনাদের সাথে অনেক কাজ হবে। সবাই শক্ত থাকবেন, মেয়েদের উপস্থিতিটা আরো নিশ্চিত করবেন, সবাই দোয়া রাখবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।